দেশে দেশে মহান বিজয় দিবস উদযাপন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বীর শহীদদের স্মরণে প্রবাসীদের পতাকা উত্তোলন। এবং ইতালির স্পন্সর ভিসার আগাম আবেদনে সাড়া মিলছে না, পূরণ হয়নি নির্ধারিত কোটার ৭৩%। বাংলাদেশিদের জন্য ইতিবাচক বলছেন প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। শুরুতেই বিজয় দিবস উদযাপনের খবর। বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাফারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজান আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সময় যত বাড়ছে ততই কিন্তু সাফারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ভিড় বাড়ছে। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কিন্তু এখন আমরা পুরো যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং শ্রদ্ধাবনত চিত্তে মানুষজন স্মরণ করছেন ৭১-এর মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের আত্মত্যাগকে। এবং একই সঙ্গে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেই সঙ্গে মানুষ তাদের প্রত্যাশার কথা, প্রাপ্তির কথা সেগুলো জানাচ্ছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন একইভাবে তাদের ব্যানার নিয়ে, মিছিল নিয়ে এই স্মৃতিসৌধে এসে সমবেত হচ্ছে, ঠিক একইভাবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসছেন। তবে আজকে একটি বিশেষত্ব রয়েছে এবারের বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে। আমরা কিন্তু যেটি দেখতে পেয়েছি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি আজকে কিন্তু সকালবেলায় জাতীয় স্মৃতিসৌধে পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট তিনিও কিন্তু যে এই ৭১-এর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেই সময়। এবং পাশাপাশি সাধারণ মানুষ তো তারা তো শ্রদ্ধা নিবেদন করছে। লিনা, আমরা কিন্তু দেখছিলাম সকাল থেকে তাদের প্রত্যাশার কথাও কিন্তু আমরা শুনছিলাম। এবং রবিন, এখানে এই কথাটি বলতেই হয় যে কোনো বিজয় কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই আনন্দের, কিন্তু আমরা এই বিজয়ের কথা, আমাদের যে বিজয়, সেই বিজয়ের কথা যখনই মনে করতে যাই আমাদের কিন্তু একই সাথে বিজয়ের আনন্দের সাথে শোকের যে ব্যাপারটি সেটিকে আমরা কোনোভাবেই আড়াল করে রাখতে পারি না। কেননা আমাদের এখানে এতটাই হারানোর বেদনা, এতটাই হারানোর স্মৃতি, এত পরিমাণ আত্মত্যাগ, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, এর নজির কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল বলা যায়। এবং এই যে এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয় যারা অর্জন করতে আমাদেরকে সাহায্য করেছেন, স্বাধীন একটি বাংলাদেশকে উপহার দিয়েছেন, সেই মানুষদেরকে, সেই মুক্তিযোদ্ধা, আহত সৈনিক, আহত যারা হয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু মানুষ বিভিন্নভাবে আজকের এই আয়োজনে সামিল হচ্ছেন। না, আমরা কিন্তু দেখেছিলাম যে ৭১-এর মুক্তিযুদ্ধে শুধু কেবলমাত্র একটি নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আপামর জনসাধারণের একটি অংশগ্রহণ, একটি জনযুদ্ধে রূপ নিয়েছিল। এবং সেখানে কিন্তু যে কৃষক, শ্রমিক, একেবারে যে শ্রমজীবী মানুষ, সব পর্যায়ের মানুষ কিন্তু যে তারা অংশ নিয়েছিলেন এবং একটি জাতীয় ঐক্য কিন্তু আমাদেরকে এটি যে বিজয় এনে দিয়েছিল। আমরা সারা দেশের খবরাখবর জানবো, সারা দেশে কিন্তু যে মানুষ বিজয় উদযাপন করছে। আমরা একটু উত্তরের জনপদে এখন যুক্ত হতে চাই, আমরা সরাসরি যাচ্ছি রাজশাহীতে, সেখানকার খবরাখবর জানবো। সারা দেশের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আমরা এখানে দেখেছি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীতে বিভিন্ন সরকারি, আধা সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। এরপর পরই রাজশাহী জেলা যে পুলিশ লাইন রয়েছে সেখানে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে রাজশাহীতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নানা আনুষ্ঠানিকতার তারা আয়োজন রেখেছে। আমরা বলি যে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাজশাহী যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মিনারে জেলা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সেখানে তারা পুষ্পার্ঘ অর্পণ করেন। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখানে সকাল ৭টা
15 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এখানে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। তারপরে বিভিন্ন হল এবং ইনস্টিটিউট সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই পুষ্পস্তবক অর্পণের পরপরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে মহান বিজয় দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহবাজ বাংলাদেশ মাঠে কিন্তু প্যারেড অনুষ্ঠিত হবে। যদি এক কথায় বলি যে রাজশাহীতে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সময় কিন্তু বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং বিকেলে আমরা জেনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের একটি সৌজন্য প্রীতি খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া যদি বলি যে রাজশাহী শহরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই আনুষ্ঠানিকতা চলছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একইভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারও কিন্তু হল এবং বিভাগের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করছেন সেখানকার শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। তো বিজয় দিবসের আরো খবর জানতে আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে যারা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, যারা পাকিস্তানের সাথে মোকাবেলা করে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা সূর্য সৈনিকদের কিন্তু বিজয়ের 54তম বিজয় দিবসে কিন্তু তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং এই মুহূর্তে যদি বলি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল নেমেছে এবং সকালেই কিন্তু 31 বার তোপধ্বনি পরেই কিন্তু আসলে বিভাগীয় কমিশনার এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর তারা কিন্তু এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং আমরা এরপরেই দেখি আসলে শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করা হয়। এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো সহ কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জানাতে তারা ফুল নিয়ে হাতে নিয়ে কিন্তু এখানে এসেছেন। অনেকেই পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছেন এবং বিভিন্ন স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এখানে এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, জেলা বিএনপি, মহানগর বিএনপি, তারা কিন্তু সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও কিন্তু এসেছে। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে তাদের যে ভাব সেটি কিন্তু আসলে তারা প্রকাশ করেছে এবং তারা যেটি বলছেন যে 54তম যে বিজয় দিবস, এই বিজয় দিবসে তারা আসলে সমতা চান, তারা আসলে ঐক্যবদ্ধ একটি জাতি চান, তারা কোনো ভেদাভেদ চান না। এবং অনেকেই কিন্তু বলছেন যে এবারের যে বিজয়, এই বিজয় দিবস তাদের কাছে একটি ভিন্ন আঙ্গিকে তারা আসলে এই বিজয় দিবস উদযাপন করছেন। এবং এরপরেই কিন্তু আজকে কিন্তু বেলা 10টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলা রয়েছে, সেটি হবে এবং একেবারে এরপরে কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু নানা আয়োজন রয়েছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। বিজয় উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম রাজশাহীতে, এর আগে ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। দেশের বাইরের বিজয় উদযাপনের খবর। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকার ব্যস্ততম সড়কে বর্ণাঢ্য আয়োজনে বিজয় আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দিবসটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বাংলার বিজয় বহর লস অ্যাঞ্জেলেসে আয়োজন করে দিনব্যাপী নানা অনুষ্ঠান। ঘোড়া, বেলুন, ফেস্টুন আর রঙিন সজ্জায় সজ্জিত করা হয় শহরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা।
স্থানীয় সময় রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি মেয়র মাইকেল ভার্গাস, কাউন্সিল ওমেন হেদার হার্ট সহ আরও অনেকে। পরে শুরু হয় সুসজ্জিত মোটর শোভাযাত্রা। গাড়ির বহর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদেশে বিজয় উৎসব উদযাপনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। আজকে অত্যন্ত আনন্দের সাথে এই বিজয় উৎসবটা পালন হচ্ছে একটা ডিফারেন্ট আঙ্গিকে। এই বিজয় বহরের অনুষ্ঠানে একখণ্ড ছোট বাংলাদেশে পরিণত হয়েছে। মূল উদ্দেশ্য হলো বিশ্বের বুকে আমেরিকার মাটিতে এই লস অ্যাঞ্জেলেস শহরে আমাদের বাংলাদেশের বিজয়কে তুলে ধরা। বাংলাদেশের মধ্যে যে কমিউনিটির মধ্যে যে একত্রতা বোধ এবং আমাদের জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতার সেই গৌরব উজ্জ্বল ভূমিকাকে আমরা সবার সামনে তুলে ধরার জন্য আজকে একত্রিত। বিদেশে মহান বিজয় দিবস উদযাপন বাংলাদেশের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক বলে মত আয়োজকদের। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় পর্বে ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা। বিদেশের মাটিতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের এই উচ্ছ্বাস আর আনন্দ আবারও প্রমাণ করল তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। অভিবাসী ইস্যুতে এবার নতুন পদক্ষেপের কথা জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ অভিবাসীদের ফেরত নেবে না তাদের বিরুদ্ধে কর আরোপ সহ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই নভেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর অবৈধদের বিতাড়নে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সীমান্ত নিরাপত্তায় জাতীয় জরুরি অবস্থা জারির পাশাপাশি অবৈধদের তাড়াতে সামরিক বাহিনীকে ব্যবহার করার কথাও জানান তিনি। অভিবাসীদের বিরুদ্ধে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নতুন পরিকল্পনার কথা বললেন ট্রাম্প। আর তা হলো অভিবাসীরা যেসব দেশ থেকে এসেছে সেসব দেশে তাদেরকে ফেরত পাঠানো হবে। যারা ফেরত নিতে অস্বীকৃতি জানাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ম্যাগাজিনটিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবে। একই সঙ্গে তাদের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করাও হবে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গণহারে অভিবাসী বিতরণের সবচেয়ে বড় কর্মসূচির বাস্তবায়ন করতে অনেকটা আঁটঘাট বেঁধে নামতে যাচ্ছেন ট্রাম্প। তার পদক্ষেপের মধ্যে অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্রে ফেরত পাঠানোরও পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর ভূমিকা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। তবে দেশটির বিদ্যমান আইনে এ বিষয়ে তিনি কতটা সফল হবেন তা দেখার অপেক্ষায় মার্কিন নাগরিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আরও থাকছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর রপ্তানিতে নিষেধাজ্ঞা বেজিংয়ের, অভিবাসীদের ফেরত না দিলে কর আরোপ সহ কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের। ইউরোপ জুড়ে বাড়ছে ইসলাম বিদ্বেষ। পদে পদে বৈষম্যের শিকার হচ্ছেন দেশটিতে বসবাসরত মুসলমানরা। বিশ্লেষকরা বলছেন, কর্মক্ষেত্রে অন্যান্যদের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও শুধুমাত্র ধর্মীয় কারণে তাদের পক্ষপাতদুষ্ট আচরণ, হয়রানি সহ নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়। সম্প্রতি ইইউ-এর এক শীর্ষস্থানীয় অধিকার সংস্থা FRA এর তথ্য মতে দেশগুলোতে প্রতি দুজনের একজন মুসলিম বৈষম্যের শিকার হন, যা বর্তমানে আরও বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে তাদের বেশি বৈষম্যের শিকার হতে হয়। এমনকি চাকরি খুঁজে পেতেও অন্যদের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাদের।
সম্প্রতি এ বিষয়ে একটি সমীক্ষাও প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় অধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি FRA। সংস্থাটি জানায় 10,000 মুসলিমের ওপর চালানো জরিপে দেখা গেছে 2016 সাল থেকে বাড়তে শুরু করেছে ইসলাম বিদ্বেষ। সে বছর 39% মুসলিম বৈষম্য ও বর্ণবাদের শিকার হলেও তা বেড়ে দাঁড়ায় 47%। অর্থাৎ প্রতি দুজনের মধ্যে একজন মুসলিমকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তা আরও বেড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা, যা নিয়ে উদ্বিগ্ন তারা। তবে শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়, গায়ের রং, পোশাক, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অভিবাসী হওয়ার কারণেও তাদের পদে পদে অপদস্থ হতে হয়। জরিপে দেখা গেছে ইউরোপের দেশগুলোতে কর্মক্ষেত্রে শুধুমাত্র মুসলিম বলে 31% নারী বৈষম্যের শিকার হন, আর হিজাব পরার কারণে বৈষম্যের শিকার হন 45% নারী। 58% মুসলিম তরুণীকে হিজাবের কারণেই চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পক্ষপাতমূলক আচরণের মধ্য দিয়ে যেতে হয়, যেটা মুসলিম শিশুদের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী মুসলিমরা আস্থার অভাবে তাদের সাথে ঘটে যাওয়া অপরাধের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও কম করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চাকরি, শিক্ষা, বাড়ি কেনা বা ভাড়া নেওয়া সহ সব ক্ষেত্রে বৈষম্যের পাশাপাশি সড়কেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় ইউরোপের দেশগুলোতে বসবাসরত মুসলমানদের। অথচ দেশগুলোর অগ্রগতিতে তাদেরও ভূমিকা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে উন্নয়ন আরও ত্বরান্বিত করতে সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সহ সবার মধ্যে সৌহার্দ্য বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। নাসরিন রুমি, সময় সংবাদ। স্পন্সর ভিসার আগাম আবেদনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, নির্ধারিত কোটার 73% পূরণ হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আবেদনকারীদের ফরম যাচাই বাছাই কঠোরতার কারণে এমন পরিস্থিতি। তবে প্রবাসীরা বলছেন, গেল বছরগুলোর তুলনায় আবেদন কম হওয়ায় বিষয়টি বাংলাদেশিদের জন্য ইতিবাচক। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি। প্রতি বছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে। তবে 2025 সালের স্পন্সর ভিসার আগাম আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি দেশটির পার্লামেন্টে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি জানান, 2025 সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে মাত্র 27% ফর্ম জমা পড়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। বাংলাদেশ সহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ। তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। জমা হওয়ার কারণে বাংলাদেশে এবার ভাগ্য খুলে যেতে পারে। আর গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অথবা জমা দিলে ভিসা পাওয়া যায় না, এখানে সরকারের অবশ্যই হস্তক্ষেপ কামনা করছে। অনেকেই জমা দিতে পারে নাই, অনেকে দিছে, আর ইচ্ছা করি অনেকে দেয় নাই, কারণ অনেকে নলস্থ হয়, দেশে জমা হয়, ভিসা পায় না। ইতালিতে 2024 সালের জন্য বরাদ্দকৃত স্পন্সর ভিসার কোটা ছিল 1,80,723টি। আবেদনের সময়সীমা ছিল 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আবেদনের পরিপ্রেক্ষিতে 3 ক্যাটাগরিতে প্লিটটি অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বাড়তে শুরু করেছে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন, পাশাপাশি গ্রাফাইট সহ অন্যান্য খনিজ রপ্তানিও কমিয়েছে। এতে ট্রাম্প নিজের ফাঁদে নিজেই পড়তে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ স্টিফেন রোচ। নির্বাচন প্রচারণার সময় চীনকে নিয়ে নিজের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন ট্রাম্প। বিশ্ব অর্থনীতির গ্রোথ ইঞ্জিন হিসেবে খ্যাত দেশটির পণ্য আমদানির ওপর 60% শুল্ক আরোপের কথা বলেন। আসছে জানুয়ারিতে দায়িত্ব নেবার আগেই জানালেন চীনকে ঠেকাতে আরও 10% শুল্ক আরোপের কথা। চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা দেশটিকে প্রতিশোধ প্রবণ করে তুলছে বলে সতর্ক করে দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ স্টিফেন রোচ। বলেন, ওয়াশিংটনের প্রতি চড়াও হওয়ার সামর্থ্য বেইজিংয়েরও রয়েছে, কারণ চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যথেষ্ট নির্ভরশীল।
চলতি মাসে ওয়াশিংটনে নতুন সেমিকন্ডাক্টর রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। তাছাড়া গ্রাফাইট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিও সীমিত করেছে, যা কম্পিউটার চিপ, উন্নত ইলেকট্রনিক্স পণ্য এবং সৌর প্যানেল তৈরির জন্য অত্যাবশ্যকীয় উপাদান। স্টিফেন রোজ আরও বলেন, জাপানের পর চীন থেকে সবচেয়ে বেশি ঋণ নেয় যুক্তরাষ্ট্র। বিষয়টি মাথায় রাখা উচিত ওয়াশিংটনের। দুই দেশের বাণিজ্য যুদ্ধ যেন কোনোভাবেই সরাসরিভাবে আর্থিক খাতকে প্রভাবিত করতে না পারে সে বিষয়েও সতর্ক করেছেন ওয়াল স্ট্রিট খ্যাত এই অর্থনীতিবিদ। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে একক আধিপত্য হাতছাড়া হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের। কারণ জোটের বাইরে থাকা দেশগুলো ব্যাপকভাবে তেলের সরবরাহ বাড়াচ্ছে। আগামী বছরের প্রথম প্রান্তিকেই জ্বালানি তেলের বিশ্ববাজারের 70% তাদের দখলে যেতে পারে বলে ধারণা করছে ব্যাংক অফ আমেরিকা। আর এমনটা হলে ওপেকভুক্ত দেশগুলোর বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার 12টি তেল উৎপাদনকারী দেশের জোট অর্গানাইজেশন অফ দি পেট্রোলিয়াম কান্ট্রিজ ওপেক। এর বাইরে রাশিয়া, মেক্সিকো সহ আরও 10টি তেল উৎপাদনকারী দেশ যুক্ত হয়ে ওপেক প্লাস নামে পরিচিত। এরাই নিয়ন্ত্রণ করছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। তবে নতুন বছরে ওপেক প্লাস দেশগুলোর আধিপত্য খর্ব হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থার বিশ্লেষণ। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA বলছে, তেলের দাম বাড়াতে ওপেক প্লাস যতই উৎপাদন বাড়ানোর দিকে হাঁটুক না কেন, এই জোটের বাইরে থাকা দেশগুলোর সরবরাহ অব্যাহত রাখবে, যা দিন শেষে চ্যালেঞ্জের মুখে ফেলবে সৌদি আরব, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশকে। 2023 সালের মাঝামাঝি থেকে ওপেক প্লাস তেলের দর নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলের সরবরাহ কমিয়ে দেয়। তবে জোটের বাইরে থাকা দেশগুলোর রেকর্ড সরবরাহের ফলে ওই উদ্যোগ কাজে আসেনি। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জোট বহির্ভূত দেশগুলো 2025 সালে প্রায় 36% সরবরাহ বাড়াবে। উৎপাদন কমিয়ে ওপেক সদস্যভুক্ত দেশগুলো বিশ্ববাজারে তাদের আধিপত্য হারাচ্ছে। সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে থাকবে, কারণ ওপেকের বাইরের দেশগুলো ইতিমধ্যেই চাহিদার বেশি সরবরাহ করছে। এমন বাস্তবতায় 2025 সালের প্রথম প্রান্তিকে ওপেকের বাইরে থাকা দেশগুলো জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে প্রায় 70% দখল নিতে পারে বলে ধারণা করছে ব্যাংক অফ আমেরিকা। এতে 2025 সালে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়াতে পারে $61, যা বর্তমান মূল্যের চেয়ে 17% কম। ওপেক প্লাস জোটের দেশগুলোর অর্থনীতি তেল বিক্রি করা আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তেলের দাম নিম্নমুখী হলে দেশগুলোর রাজস্ব বাজেট ঘাটতির মুখে পড়তে পারে। কাজেই বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ার দিকে ওপেক জোটকে নির্ভর করতে হচ্ছে বলে ধারণা বাজার বিশ্লেষকদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আবারও মহান বিজয় দিবসের খবর। সুইডেনে বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে কেমন দেখতে চায় তা নিয়ে মতামত দেন প্রবাসী বাংলাদেশিরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূত মেহেদী হাসান উপস্থিত সুধীবিন্দু সহ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রদূত মেহেদী হাসান আলোচনা সভার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা একটি দুর্নীতি, বৈষম্য মুক্ত এবং বিদেশি হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশের স্বপ্নের কথা জানান। অনেক প্রবাসী বাংলাদেশি স্বাধীনতা সংগ্রামে শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন। আগামীতে যেন কোনো সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা থাকতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। লাগতেছে যে আমার মেয়েকে নিয়ে আসলাম যে বাংলাদেশের কালচার সম্পর্কে জানানোর জন্য এবং মানব ঐতিহ্য সম্পর্কে, স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে জানানোর জন্য। অনেকেই দীর্ঘ 16 বছর পর পরিবার নিয়ে আসেন বাংলাদেশ দূতাবাসের এই অনুষ্ঠানে। এই সময় উপস্থিত সুধীবৃন্দ নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বিজয় দিনে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। মহান বিজয় দিবস হৃদয় ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য উপস্থিত সবাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সবাই একটি শোষণমুক্ত বাংলাদেশ দেখতে চায়, একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চায়, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে, যেখানে সব ধর্মের মানুষ একসাথে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবে, একটি প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারবে। এছাড়াও এদিন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিউল আলম,
সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়ের।